পুলিশ ফাইল। অর্পিতা, 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 কি ব্যাপার? কি করছিলে? এই তো বিছানা পরিষ্কার করছিলাম। বলছি আমাকে একটু চা দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে। কোথায়? ওই মিত্রদের দোকান থেকে ফোন এসেছিল, এক্ষুনি দেখা করতে বললো। যাই, যদি কোনো কাজ পাই। কিন্তু চা? আরে করো কি গরম তো। ঠিক আছে, আমি চলি। হ্যালো, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। না না, আর দেরি করা যাবে না। আজই যা করার আজই করতে হবে, রাতে। অর্পিতা কাকে ফোন করলো? আজ রাতেই বা কি ঘটতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর, যখন এই রাজীব হালদার গুজরাটে তার চাকরি হারিয়ে ফিরে আসছিল গাইঘাটা গ্রামে তার বাড়িতে। নাও, একটু জল খাও। তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমি ঠিক একটা না একটা কাজ পাবে, আমার বিশ্বাস। একটু ধৈর্য ধরো। সবাই এটাই বলে চলেছে, কিন্তু কেউ আমার অবস্থাটা বুঝতে পারছে না। আমাদের তো আর কুবেরের ধন নেই যে বাকি জীবনটা বসে খেয়ে কাটিয়ে দেবো। কাজ চাই অর্পিতা, কাজ চাই। না হলে দেখবে যেটুকু টাকা জমানো আছে সেটাও কোনদিন ফুরুত করে শেষ হয়ে যাবে। তখন কি করব আমরা? আমি সবই জানি, সবই বুঝি, কিন্তু তুমি তো আর বাড়িতে বসে নেই, দৌড়ঝাঁপ তো করছো। আমার বিশ্বাস তুমি ঠিক কাজ পাবে, দেখো। সত্যি কথা বলতে আমার মাথা কাজ করছে না অর্পিতা, কোনো রাস্তা পাচ্ছি না। জানি না সামনে কোন অন্ধকার ভবিষ্যৎ আমাদের দুজনের জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা, তুমি তো তোমার ওই বন্ধুর সাথে একবার কথা বলতে পারো। কার কথা বলছো?
আরে তোমার ওই ছোটবেলার বন্ধু, আগে তো খুব আমাদের বাড়িতে আসতেন, কি যেন নাম, বিধান, বিধান সাহা। হ্যাঁ, উনি তো এখন খুব ক্ষমতাশালী হয়েছেন, শুনেছি অনেককে তো চাকরিও করে দিয়েছেন, তারপরে ওই রেশন কার্ড, আধার কার্ড এসবও করে দিচ্ছেন। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কাল সকালেই একবার বিধানের বাড়ি যাব। আপনার ডকুমেন্টস তো সব ঠিকই আছে। ঠিক আছে, ফোন করে দেখছি। হ্যাঁ, হ্যালো মিলন, তোমাকে যে ক্যান্ডিডেটের কথাটা বলেছিলাম, ওনার পেপার সমস্ত আমি দেখে নিয়েছি, ঠিকই আছে। এখন ওনার চাকরিটা যাতে হয় সেটা কিন্তু দেখা কর্তব্য তোমার, ভাই। ঠিক আছে? হ্যাঁ, আপনাকে যে ঠিকানাটা দিয়েছি সেখানে কালকে 11টার মধ্যে চলে যাবে, ঠিক আছে? আর এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, ওখানে গিয়ে মিলন দত্তর সাথে দেখা করবেন, কেমন? আসুন। আরে রাজীব, আয় বস বস বস। এই সুলতা, এক কাপ চা দিয়ে যেও, আমার বন্ধু এসেছে। তারপর বল, খবর কি, কেমন আছিস? এই চলছে কোনো মতে। কোনো মতে মানে? তুই গুজরাট থেকে কবে এলি? এই দিন 10 হয়েছে। আর আজ তুই আমার সাথে দেখা করতে গেলি? হ্যাঁ, আচ্ছা তুই কি রে? আরে রাজীব দা, অনেকদিন পরে, কেমন আছেন? ভালো। ব্যাপারটা কি একটু খুলে বলতো। আসলে গুজরাটের চাকরিটা আমার হঠাৎ করেই চলে যায়, তাই বাড়ি ফিরে আসি। আর এখানেও কোনো কাজ পাচ্ছি না, জানিস। এভাবে চললে তো জমানো টাকা সব শেষ হয়ে যাবে। তুই একটু দেখ ভাই, অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে, যা হোক। না হলে যে সপরিবারে না খেয়ে মরবো। দেখো না গো, তোমার তো অনেক চেনা জানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, তোর একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো। তুই এইভাবে বলছিস কেন আমাকে? আরে তুই আমার কতদিনের বন্ধু বলতো? তোর এই সময় যদি আমি তোর পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? হ্যাঁ, নে চাকা। কিরে, এত মনমরা হয়ে বসে আছিস কেন? চলবে তো? ভাই, এর থেকে যদি একটা কাজ দিতিস তাহলে উপকার হতো। আরে ওটাও হবে হবে। তুই এক কাজ কর, তুই আগে একটু জল আর গ্লাসের ব্যবস্থা কর। যা যা, শিগগির যা যা যা। বিধান এসেছে, দুটো গ্লাস দাও তো। ওই তো ওখানে আছে, নাও না। শোনো না, বলছি তোমার বন্ধু যখন আজকে এসেছে, ওর সাথে আজকে একবার চাকরির কথাটা ঝালিয়ে নাও। আসার সাথে সাথেই বলেছি, আবারও বলছি, তুমিও এসো না। হ্যাঁ যাচ্ছি, তুমি যাও, আমি এই তরকারিটা নামিয়ে রেখেই আসছি। ঠিক আছে। হে ভগবান, তাড়াতাড়ি ওর একটা কাজ পাইয়ে দাও। বিধান, বলছি আমার জন্য কি কোনো কাজ হবে না? তুই বড্ড মেলা বাজে বকিস, বুঝলি? আরে কেন হবে না, আলবাত হবে। আরে তোর এই বন্ধু আগের বিধানসভা নেই, এখন সে মাতব্বর হয়েছে। কলকাতায় তার অনেক কানেকশন আছে, একটা না একটা কোথাও তোকে আমি ঠিক ঢুকিয়ে দেবো, চিন্তা করছি। হ্যাঁ দাদা, তাই দিন তো। পুরুষ মানুষ সারাটা দিন যদি এভাবে বাড়িতে বসে থাকে তাহলে কি আর ভালো লাগে? বৌদি, কতদিন পর আপনাদের বাড়িতে এলাম। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নেই তো? আরে ওই সুলতা জানেন তো, বাড়িতে খেলেই না দক্ষযজ্ঞ শুরু করে দেয়। তাই ভাবলাম যে এতদিন পর আমার বন্ধু বাড়ি ফিরে এসেছে, বন্ধুর সঙ্গে বসে একটু খাই। তো আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন।
বৌদি, আপনার হাতের রান্নাটা না আজ অসাধারণ। একটু সুরদাকে একটু শিখিয়ে দেবেন তো। বিধান, একটু সাহায্য কর ভাই। আরে বলেছি তো করে দেবো, তুই এত কেন চিন্তা করছিস? আচ্ছা বৌদি, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি মানে ওই মাধ্যমিক। ব্যাস, তাহলেই হয়ে যাবে। শোন বলছি, তোর তো একটা ব্যবস্থা ঠিক করে দেবো, তার আগে বৌদি একটা ব্যবস্থা করে দিতে হবে, বুঝলি? কলকাতায় একটা আমার জানাশোনা কোম্পানি আছে, সেখানে বিশ্বস্ত ভালো একটা মহিলা চাইছে, বৌদি একদম ফিট হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি কালই ফোন করে জানছি, ঠিক আছে? আর ওরা যদি আমাকে নিয়ে যেতে বলে, আমি আপনাকে নিজে কলকাতায় নিয়ে যাবো, একটা ছোট্ট ইন্টারভিউ দেবেন, ব্যাস হয়ে যাবে। কি রে, তুই একদম চিন্তা করিস না। আর চলি রে, কাল জানাচ্ছি। হ্যাঁ, অর্পিতা, কোথায় গো, শুনছো? আস্তে আস্তে, বটি রয়েছে তো, পা কেটে যাবে। আরে ফোন এসেছে। ফোন কার? বিধান ফোন করেছে, আগামীকাল তোমার ইন্টারভিউ, বিধান নিজে তোমাকে নিয়ে যাবে। কি ব্যাপার, তুমি খুশি হওনি? আমার চেয়ে তোমার কাজ হলে আমি বেশি খুশি হতাম। দেখো অর্পিতা, আমাদের এখন বাঁচার লড়াই, তোমার হোক বা আমার, কাজ হওয়া চাই, ব্যাস। আচ্ছা, তুমি চাও তোমার বউকে বাইরে কাজ করতে যেতে দিতে? শোনো অর্পিতা, সংসার বাঁচানোর লড়াই আমরা দুজনে মিলেই করছি, তুমি কাজটা শুরু করো। বিধান তো বলেইছে আমারও একটা কাজ ঠিক হয়ে যাবে, তুমি আর না করো না। আচ্ছা, তুমি যখন বলছো, তা কাল কখন বেরোতে হবে? বিধান বলেছে ও ওই সকালের 10টার লোকালটা ধরবে। ঠিক আছে। আরে বৌদি, একটু তাড়াতাড়ি পা চালান, ওদিকে পৌঁছাতে যদি আমাদের দেরি হয়ে যায় তাহলে চাকরিটা না চলে যায়। হ্যাঁ 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 দাদা, চলুন চলুন। বলছিলাম যে শহরে কি প্রথম? না, অনেক বছর আগে আপনার বন্ধুর সাথে একবার এসেছিলাম। আচ্ছা, এবার চলুন তাড়াতাড়ি যাই। হ্যাঁ চলুন। ঠিক আছে স্যার, আসি তাহলে, নমস্কার। তাহলে সমস্ত কথা হলো? হ্যাঁ, ওই উনি যা জিজ্ঞেস করলেন সবই তো বলেছি দাদা। ঠিক আছে, আপনি একটু এই সোফায় বসে অপেক্ষা করুন, আমি একটু কথা বলে আসছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, কি ব্যাপার গো, ইন্টারভিউ হলো? মালিকের সাথে তো কথা বললাম। আচ্ছা আচ্ছা, তারপর? এখন ওই বিধানদা গেছেন ভেতরে, কথা বলছেন, আমি বাইরে অপেক্ষা করছি। জয় ভোলে বাবা, বিধান বেশ করিতকর্মা ছেলে, দেখবে তোমার চাকরিটা ঠিক পাকা করে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো না, তুমি কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিও। ঠিক আছে ঠিক আছে, একটা কাজে গেছো, সেটাতে মন দাও। আমার কথা, বাড়ির কথা এখন সব ভাবতে হবে না, আমি রাখছি। ওকে স্যার। হ্যাঁ ওকে। বৌদি, চলুন যাওয়া যাক। ঠিক আছে, চলুন। আসুন। আচ্ছা বিধানদা, ওই চাকরিটা কি আমার হবে না? আরে হবে হবে, আপনি এত চিন্তা করছেন কেন? উনি জানাবেন বলেছেন।
আর তাছাড়া আমার অনেক জানাশোনা আছে, আপনাকে কোথাও না কোথাও একটা ঢুকিয়ে দেবো। ও আচ্ছা, আসলে ওই আপনার বন্ধু খুব আশা করে আছে তো, ভাবছি বাড়ি গিয়ে ওকে কিভাবে যে মুখ দেখাবো। রাজীবকে আমি বুঝিয়ে বলবো, আপনি কিছু চিন্তা করবেন না, বরং চলুন কোথাও একটু কিছু খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে, সেই সকাল থেকে বেরিয়েছি। না না, আজ থাক, ও বাড়িতেও একা আছে, অন্য কোনো দিন হবে বরং। আপনি কি বলছেন বৌদি, কোন সকালে বেরিয়েছি, পৌঁছতে দেরি হয়ে যাবে। আসুন চলুন খেয়ে নি, চলুন। আজ বরং থাক। টাকা পয়সা নিয়ে চিন্তা করছে তো? একদম চিন্তা করো না, আমি তো আছি। চলো চলো, এসো 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 এসো। এরপর দেখা গেল প্রায় প্রত্যেক সপ্তাহেই বিধান অর্পিতাকে কিছু ইন্টারভিউ দেওয়ার নাম করে শহরে নিয়ে যাচ্ছে, এবং এটাও দেখা গেল যে অধিকাংশ সময় তারা নয় রেস্টুরেন্টে খাচ্ছে, নয় পার্কে ঘুরে বেড়াচ্ছে, নয় সিনেমা হলে যাচ্ছে। হ্যাঁ, বিধান ওকে ইন্টারভিউ দিতেও নিয়ে যাচ্ছে, অফিসেও নিয়ে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে জানা গেল যে বিধানের উদ্দেশ্য আসলে অন্য কিছু ছিল। এই ইন্টারভিউগুলো সব ভুয়ো ছিল, এই অফিসগুলো ভুয়ো। কিন্তু কি হবে, ততদিনে তো অনেক দেরি হয়ে গেছে। ততদিনে বিধান আর অর্পিতার মধ্যে গড়ে উঠেছে বিবাহ বহির্ভূত এক সম্পর্ক। এভাবে আর কতদিন তোমার বন্ধুকে মিথ্যে কথা বলে আমরা দেখা করব বিধান? আমরা আর কি বা করতে পারি? তোমার মুখে এই কথা শোভা পায় না। এত বুদ্ধি তোমার, আমাকে তো তুমি তোমার প্রেমে বন্দি করেই ফেলেছো। এরপর আমাদের একসাথে থাকার স্বপ্নটা কিভাবে পূর্ণ হবে? হবে হবে, তুমি চিন্তা করছো কেন? আমরা একসাথেও থাকবো আর তুমি কাজও করবে। শুধু আমাকে এক সপ্তাহ সময় দাও, সবটা ঠিক করে ফেলবো। কিন্তু একটা ব্যাপার, কলকাতায় থাকতে হলে আমাদের কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আমার একটা কাজ আর থাকার জায়গার ব্যবস্থা করে দাও, টাকা পয়সার দিকটা আমি সামলে নেব। বাহ, তাই? এই না হলে আমার যোগ্য পার্টনার। এই জানো, এই সুলতা যদি তোমার মতো হতো না, তাহলে একদম। তাহলে তুমি কি আর আমার সাথে প্রেম করতে নাকি? হ্যাঁ ঠিক, এটাও ঠিক বলেছো। আমার মতো এমন সারা পৃথিবী খুঁজলেও তুমি পাবে না, গ্যারান্টি। খাও। আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে। কোথায়? ওই মিত্রদের দোকান থেকে ফোন এসেছিল, এক্ষুনি দেখা করতে বললো, যাই যদি কোনো কাজ পাই। কিন্তু চা? আচ্ছা, আরে করো কি গরম তো। ঠিক আছে, আমি চলি। অর্পিতা নিজের যত সোনার গয়না ছিল সেগুলো আর সাথে রাজীবের কাছে থাকা 30,000 টাকা নিয়ে নেয় বিধানের সাথে ঘর ছাড়বে বলে। সোনার গয়না আর টাকার বান্ডিল ব্যাগের মধ্যে ঢোকায়, ব্যাগটা ভালো করে গুছিয়ে রাখে। মোবাইলটা নেয়, ফোন করে, বলে, হ্যাঁ
সব রেডি হয়ে গেছে। আজ রাতেই তাহলে আমরা বেরোচ্ছি। না, সব গুছিয়ে এনেছি। তাই তাহলে চলো যাওয়া যাক। চলো। এই হলো আমাদের নতুন ঠিকানা। এটা দাও। কি হলো, পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে। এখান থেকেই শুরু হবে আমাদের নতুন সংসার, তোমার আমার সংসার। আমি স্বপ্ন দেখছি না তো? এটা সত্যি তো? স্বপ্ন নয়, সত্যি সত্যি সত্যি। খুব যে খুশি খুশি দেখছি। কাজের কোনো খবর হলো? তোমার কাজের খবর কিছু একটা হয়ে যাবে, কিন্তু জানো এই এরকম গুছিয়ে কেউ কোনোদিন আমাকে খেতে দেয়? মানে হতে পারে এটা কেনা খাবার, খুবই সামান্য, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কেউ কোনোদিন আমায় খেতে দেয়। জানো তোমার মধ্যে না একটা জাদু আছে। তুমি আমার জীবনে না আসলে জীবনের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমি কোনোদিন জানতেই পারতাম না। দূর, বাজে কথা বলা তোমার একটা অভ্যেস। আচ্ছা, আমি বাজিব কি? আমি আমি ঠিকই বলি, আর তুমিও সেটা জানো ডার্লিং। তুমি না একটা হ্যাঁ ঠিক আছে, আমি এটা সেটা ওটা, কিন্তু একটা কাজ করলে হয় না? কি কাজ? এই এই দুটো থালাকে আজকে একটা থালা করে নিলে হয় না? মানে? মানে আমি তোমাকে দেখাচ্ছি। আরে করো কি, করো কি? আজকে আমরা দুজনে এক থালা থেকে খাবো। মানে কেন? কারণ আমরা এক থালা থেকে খাবো, তাই। কি এতে অবাক হবার কি হয়েছে? আচ্ছা দেখো, আমরা দুজন দুজনকে তো ভালোবাসি, তাহলে দুজন দুজনকে খাইয়েও দিতে পারি। আচ্ছা, বুড়ো বয়সে যত দুষ্টু বুদ্ধি হয়েছে না। শোনো, প্রেমের আবার বয়স কি গো? প্রেম তো চিরকালই বসন্ত। বাবা, বাবুর মাথায় যে কবির ভূত চেপেছে সেটা বুঝলাম এতক্ষণে। ঠিক আছে, এবার খাও। আনন্দ, আরে জামাইবাবু, আপনি আপনি এত সকাল সকাল? সব ঠিক তো? দিদি কোথায়? অর্পিতা এখানে আসেনি? আপনি আসুন, বসুন। মা, বাবা, একবার বাইরে এসো তো। কি ব্যাপার রে আনন্দ? হ্যাঁ, কি ব্যাপার? সে কি রাজীব, তুমি তাই এখন? কি বাবা, সব খবর ভালো তো? অর্পিতা এখানে এসেছিল? না মানে? মা, তুমি ভেতর থেকে জামাইবাবুর জন্য এক গ্লাস জল এনে দাও তো জলদি। জামাইবাবু, আপনি বলুন তো কি হয়েছে দিদির? আসলে গতকাল সকাল থেকে অর্পিতাকে খুঁজে পাচ্ছি না। সে কি? আচ্ছা, তুমি সব জায়গায় ওকে ভালোভাবে খুঁজেছিলে তো? হ্যাঁ বাবা,
আমি গ্রামের সব জায়গায় খোঁজ করেছি, ওর মোবাইলে ফোনও করেছি, বাজছে, কিন্তু ফোনটা ধরছে না। দিদি তো আমার এরকম করার মেয়ে নয়। এই নাও বাবা, জলটা ধরো। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তো? না না মা, সেরকম কিছু হয়নি, তবে ওর সব গয়না আর বাড়িতে থাকা 30,000 টাকাটা নেই। আপনি গ্রামের কাউকে জিজ্ঞাসা করেননি? আসলে গত 1 মাস ধরে আমার এক বন্ধু বিধান সাহার সাথে অর্পিতা কলকাতায় যেত ইন্টারভিউয়ের জন্য, তাই আমি প্রথমে বিধানের বাড়িতেই যাই। বিধান, বিধান বাড়িতে আছিস নাকি? আরে রাজীব দা, কি ব্যাপার? বৌদি, বলছি বিধানকে একটু ডেকে দিন না, একটু দরকার আছে। কিন্তু দাদা, আপনার বন্ধু তো বাড়ি নেই, ও একটা বিশেষ দরকারে কয়েকদিনের জন্য বাইরে গেছে। বাইরে গেছে? কোথায়? সেটা তো ঠিক বলতে পারবো না, আপনি বরং ওকে একটা ফোন করে নিন। কবে গেছে বিধান? এই তো গতকাল রাতে। ও, আসলে অর্পিতা আমার বউ, ওকে আজ সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তাই আপনাদের কাছে এলাম, ভাবলাম বিধান যদি কোনো খোঁজ দিতে পারে। আপনার বউয়ের খোঁজ ও কিভাবে দেবে দাদা? আসলে গত 1 মাস ধরে বিধান তো প্রায় অর্পিতাকে নিয়ে কলকাতায় চাকরির ইন্টারভিউয়ের জন্য যেত, তাই ভাবলাম। আপনার ভাবনা চিন্তা এবার লাগাম পড়ান রাজীব দা। আপনি ওর বন্ধু বলে আমি কিছু বলছি না, কিন্তু তাই বলে আপনি যা নয় তাই আমার স্বামীর ব্যাপারে বলে যাবেন, সেটা তো আমি হতে দিতে পারি না। বৌদি, আপনি তো আমার কোনো কথাই শুনতে চাইলেন না। আপনি আসুন এখন। আমার মনে হয় আমাদের এখনই একবার থানায় যাওয়া দরকার। না, তোমরা কেউ থানায় যাবে না। কেন? তোমরা কি সাধারণ ব্যাপারটা বুঝতে পারছো না? যদি তোমার থানায় যাও আর পুলিশ যদি তদন্ত করে জানতে পারে যে আমাদের মেয়ে এই ব্যাপারে জড়িত আছে, তখন তখন কি হবে? মান সম্মান নিয়ে টানাটানি, গ্রামে মুখ দেখাতে পারবে? আরে ম্যাটারটা আমার দিদির, এখানে পাড়ার লোক কি করতে আসছে? তোর বাবা ঠিকই বলেছে। এক কাজ করো, তুমি না আমাদের বাড়িতে কিছুদিন থেকে যাও, এখন নিজের বাড়িতে যেতে হবে না তোমার। অর্পিতা, ও অর্পিতা, এক গ্লাস জল দাও না। ও কি গরম। দাও 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 না, দাও, আমি খুলে নিচ্ছি, দাও। বাপরে বাপ, তুই বাঁচালে। যা তেষ্টা পেয়েছিল না, ছাতি একবার ফেটে যাচ্ছিল। তা যে কাজের জন্য গেলে কোনো খবর হলো? হ্যাঁ, সেটা প্রায় হয়ে এসেছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা গো? সমস্যা হচ্ছে, বুঝলে? না। আরে বাবা, যাকে চাকরির কথা বলেছিলাম তাকে টাকা খাওয়াতে হবে, ওই আর কি, টাকা দিয়ে চাকরি। ও কত টাকা চাইছে? অ্যামাউন্টটা খুব একটা কম নয়, বুঝলে, আর সেটাই আমাকে খুব চাপে রাখছে। ও আচ্ছা। তবে তুমি কিছু চিন্তা করো না। আরে আমি তো তোমাকে ভালোবাসি নাকি, তোমার জন্য আমি ওই লোকটাকে পটিয়ে ফেলবো। এখন বাইরে থেকে টাকাটা জোগাড় করে ওনাকে দিয়ে দেবো, চাকরিটা হওয়া নিয়ে তো কথা। না না, আমি থাকতে তুমি বাইরের লোকের কাছে হাত পাততে যাবে কেন? আর চাকরিটা তো আমারই দরকার। তা কত দিতে হবে? এখন শুরুতে ওই 10,000, চাকরিটা হয়ে যাওয়ার পর আরো 1010 দিতে লাগবে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই নাও, তুমি এখনই গিয়ে ওনাকে 10,000 টাকা দিয়ে এসো, আর ওনাকে বলো যে চাকরি হয়ে গেলে আমি বাকি 10,000 টাকাও দিয়ে দেবো, কিন্তু চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। ওকে?
মা, মাগো, একটু চোখ তুলে দেখো মা। সবই তো হলো, এবার আমাদের কাজটাও তো হতে হবে। যা টাকা এনেছিলাম তাতে কিন্তু আর বেশি দিন চলবে না। আমি বুঝতে পারছি, চিন্তা করো না, কিছুদিনের মধ্যে তোমার একটা কাজের বন্দোবস্ত আমি করছি। যা টাকা এনেছিলাম তা তো এই বাড়ি ভাড়া নিতেই সব চলে গেল। এখন আমার কাছে কিছু টাকা আছে, দিন দুয়েক চলে যাবে। তারপর তারপর তোমার একটা গয়না দিও, সেটা বিক্রি করে কিছু টাকা পাবো, সেটা দিয়ে আমাদের কিছুদিন তো চলে যাবে। আমার গয়না কেন? আরে বাবা, তুমি এখন দাও, কিছুদিনের মধ্যেই আমি তোমাকে নতুন গয়না করিয়ে দেবো। না না, গয়না একবার গেলে আর ফেরত আসে না। আচ্ছা ঠিক আছে, না হয় বন্দুক দেব, টাকা পেলে ছাড়িয়ে নিয়ে আসবো। আর তোমার চাকরিটাও তো খুব তাড়াতাড়ি আমি করে দেবো, তুমি কিছু চিন্তা করো না। ঠিক আছে, শুধু বন্ধকই দেবে কিন্তু। জো হুকুম। অর্পিতা বিধানের সঙ্গে শহরে এসে 7 দিনের মাথায় এটা বুঝতে পারে যে বিধান তাকে সত্যি ব্যবহারই করছে। কি হলো? এই ভর সন্ধেবেলায় মুখ গোমরা করে বসে আছে কেন? আমি বাড়ি যাব। তোমার এই নাটক আমি অনেক সহ্য করেছি। মানেটা কি? মানে আমি আমার স্বামীর কাছে ফিরবো। তোমার এই চাকরি দেওয়ার টোপ আমি আর গিলছি না, বুঝতে পেরেছো তুমি? আমি তো বুঝতে পেরেছি, আমার মনে হয় তুমি বুঝতে পারোনি। যে অবস্থায় তুমি তোমার স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছিলে, ফিরে গেলে কি সেই রাজীব তোমাকে মেনে নেবে, ঘরে তুলবে? সেই একই কথা তো আমি তোমার সম্পর্কেও বলতে পারি। সুলতা কি তোমাকে মেনে নেবে? এত বছর যখন সুলতা আমাকে কোনো কাজে বাধা দেয়নি, তখন আজ নতুন করে কেন বাধা দিতে যাবে? কোন দুঃখে? আমি ওকে ঠিক সামনে নেব, কিন্তু তুমি রাজীবকে বিশ্বাস করাতে পারবে না। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি এর আগেও আমার মতো অন্য কারো সর্বনাশ করেছো? বলতে চাইছি কি, আমি তো বলছি। এত অবাক হবার কিছু নেই অর্পি সুন্দরী, যেটা সত্যি সেটাই তোমাকে বললাম। তার চেয়ে একটা কথা বলি, যেটা যেরকম চলছে সেটাকে ঠিক সেরকম ভাবেই চলতে দাও। রাজীবের কাছে ফিরে গেলে রাজীব কোনো দিন তোমাকে মেনে নেবে না। গ্রামের লোক আমাকে নয় তোমাকে ছিছি করবে, সেটা কি খুব ভালো লাগবে? এই এই প্যাচ প্যাচানি কান্না না একদম ভালো লাগে না। হ্যাঁ, বন্ধ, প্যাচ প্যাচানি কান্না বন্ধ।
এসো। হ্যাঁ মা, তুই কোথায় ছিলিস? হ্যাঁ, জামাই তোকে কত খুঁজেছে, আর আনন্দ তোকে কতবার ফোন করেছে। আশা, তুমি ওকে ঘরে নিয়ে এসো। হ্যাঁ তাই ভালো, চল ঘরে চল মা। হ্যালো, রাজীব, তুমি এক্ষুনি এখানে চলে এসো। অর্পিত ফিরে এসছে, কিন্তু ও শুধু তোমার সঙ্গে কথা বলবে। কি বলছেন বাবা? অর্পিতা ফিরে এসেছে? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কত হয়েছে ভাই? অর্পিতা, কি হয়েছে অর্পিতা? আমাদের খুলে বলো। হ্যাঁ দিদি, আমাদের সবাইকে সব খুলে বলতো, কিছু লুকাস না। সকাল থেকে এসে অবধি কুটোটি দাঁতে কাটেনি। চল মা, খাবি চল, একটু চল, নয়তো এত কাঁদলে শরীরটা খারাপ হয়ে যাবে তো। তুমি ছিলে কোথায়? কোথায় গেছিলে? তোমার বন্ধু আমাকে ফুসলিয়ে কলকাতায় নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে একটা চাকরি পেয়ে তোমাকে সারপ্রাইজ দেব। দেখতাম তো তুমি একটা চাকরির জন্য কিভাবে দিনরাত এক করে ঘুরে বেড়াচ্ছ। তাই সেদিন ওর সাথে গেছিলাম, কিন্তু ওর মনে অন্য কিছু ছিল। আমি বুঝিনি, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছুটি বুঝিনি। তারপর? ও আমাকে কলকাতার একটা বাড়িতে নিয়ে গেল। আর আরে না কেঁদে কি হয়েছে সেটা আমাদের বলো। তোমার বন্ধু আমাকে একা পেয়ে ধর্ষণ করেছে। মায়ের কাছে জামাইবাবু, এই লোকটাকে কিন্তু কোনোভাবে আর ছেড়ে দেওয়া চলে না। আমি আবারও বলছি, আমাদের কিন্তু এখনই একবার থানায় যাওয়া দরকার। হ্যাঁ, আমারও তাই মত। আমাদের থানায় গিয়ে সব কথা খুলে বলা উচিত। সেদিনই অর্পিতার বয়ান লিপিবদ্ধ করে গাইঘাটা থানার পুলিশ তদন্তে নেমে পড়ে। তারা সেই রাতেই সোজা পৌঁছে যায়। বিধান সাহা আছেন? বিধান সাহা, বিধান সাহা, আমরা গাইঘাটা থানা থেকে আসছি, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কি ব্যাপার স্যার, আপনারা? আপনি বিধান সাহা? হ্যাঁ। আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে একবার থানায় যেতে হবে। কি করেছো? সেটা থানায় গেলেই জানতে পারবেন। চলুন বিধানবাবু। ওনাকে ছেড়ে দিন ম্যাডাম, নাহলে আপনার এগেনস্টেও আমাদের আইন মোতাবিক ব্যবস্থা নিতে হবে। প্লিজ নিয়ে আসুন ওনাকে। স্যার, স্যার শুনুন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, দেখুন স্যার ভুল হচ্ছে কোথাও। স্যার শুনুন, স্যার শুনুন, স্যার শুনুন, কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার এবার তো বলুন আমাকে কেন এখানে ধরে নিয়ে আসলেন, কি কারণে? ধর্ষণ। ধর্ষণ? কাকে? আপনার বিরুদ্ধে আমাদের থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীমতী অর্পিতা হালদার, আর তিনি বলেছেন যে আপনি তাকে ফুসলিয়ে কলকাতায় নিয়ে গিয়ে একা পেয়ে ধর্ষণ করেছেন। অর্পিতা হালদারের লিখিত অভিযোগের উপর ভিত্তি করে অভিযুক্ত বিধান সাহার উপর ইন্ডিয়ান পিনাল কোড ধারা 365 অর্থাৎ কিডন্যাপ, ধারা 494 অর্থাৎ স্বামী বা স্ত্রী বেঁচে থাকাকালীন আরেকটা বিয়ে, ধারা 376 অর্থাৎ রেপ এবং ধারা 379 অর্থাৎ চুরির মামলা রুজু করা হয়। অবশ্য এখন বিধান সাহা জামিন পেয়ে মুক্ত।